আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্যরকম পাঠশালা কর্তৃক আয়োজিত গুণগত রসায়নের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা অনেক দূর চলে এসেছি আমাদের জার্নিতে। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সময়ায়ন প্রভাব এবং এর প্রয়োগ এবং জটিল আয়ন গঠন। এর পাশাপাশি আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিওএইচ অ্যান্ড পিএইচ এর যে একটা প্রভাব থাকে আমাদের, সেটা নিয়েও আমরা এই লেকচারে আলোচনা করার ট্রাই করব। সো মূলত এই ৩টা টপিক দেখব। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে আমরা যে বিগত ২ লেকচারে যেগুলো শিখে এসেছি, যেমন আজকের থেকে আগের লেকচারটা, এই লেকচারের আগের লেকচারটাই, সেখানে আমরা দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল, এক কথায় বলতে গেলে কেআইপি কেএসপি নিয়ে আলোচনা করেছি। এবং তার আগের লেকচারে আমরা কিন্তু দ্রব, দ্রাবক, দ্রবণ, দ্রাব্যতা এই সব টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমাদেরকে বলবো যে এই লেকচারটা বুঝতে হলে কিন্তু তোমার ওই লেকচারগুলো সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে, যে দ্রব কি, দ্রাবক কি, একটা দ্রবণ কিভাবে গঠিত হয়, সমসত্ব দ্রবণ কি, অসমসত্ব দ্রবণ কি, সেখানে আবার কত ধরনের ট্রানজিশন হতে পারে, বাইনারি সলিউশন, কোয়াটারনারি সলিউশন, অ্যান্ড সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, তারপরে অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণকে কখনো অদক্ষেপ বলি, কখন দ্রবণ বলি, কখন অবস্থা বলি। মানে বুঝতে পারতেছো তুমি শুনে যে অনেক কিছু জিনিস কানেক্টেড এই জিনিসগুলোর সাথে। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমার যদি কেউ এই লেকচারটার আগের লেকচারগুলো না করে থাকো, ওগুলো একটু দেখে আসার জন্য। তো যারা আমরা ওই লেকচারটা করে এসেছি তারা চলো আমরা জার্নিটা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের জার্নিটা শুরু হবে কি থেকে? সময়ায়ন প্রভাব থেকে। এখন কথা হচ্ছে সময়ায়ন জিনিসটা কি সেটা আমাদেরকে আগে একটু অনুমান করতে হবে। সো সমআয়ন নামটা দ্বারা আমরা বুঝতে পাই যে একই আয়ন। সো একটা দ্রবণে দেখো মূলত সময়ায়নটার কাজটা কি সেটা আমরা পরে বুঝবো, বাট ফার্স্ট অফ অল আমরা নামটা দ্বারা কি বুঝি একটু অনুধাবন করার ট্রাই করে আসো। যে সমআয়ন, সমআয়ন মানে কি? দ্রবণে যে একই আয়ন আছে সেটাকে আমরা বলি সমআয়ন। দ্রবণে একই আয়ন। এখন এই জিনিসটাকে খুব ইজিভাবে বুঝতে পারো। মনে করো একটা দ্রবণ যখন ডিসোসিয়েট হয় বা একটা দ্রবণ যখন ভেঙে যায়, যেমন মনে করো তোমার কাছে এরকম একটা সলিউশন আছে, যেমন আমি বললাম তোমার কাছে আছে কি SrF2, মনে করো SrF2, সোডিয়াম ডাইফ্লোরাইড। এখন এটা কিন্তু একটা স্বল্প দ্রাব্য লবণ, মনে রাখো এটা কিন্তু কি একটা স্বল্প দ্রাব্য লবণ। আর স্বল্প দ্রাব্য লবণ কি? যে লবণের দ্রাব্যতা বা দ্রবণীয়তা কিন্তু কম, সেটাকে আমরা কি বলি? স্বল্প দ্রাব্য লবণ বলি। সো এই যে SrF2 সেটা হচ্ছে একটা স্বল্প দ্রাব্য লবণ। সো স্বল্প দ্রাব্য লবণ হওয়ার ফলে সে কিন্তু উভমুখী বিক্রিয়ায় ভাঙবে। সো উভমুখী বিক্রিয়া যখন ভাঙবে তখন কি হবে? সে কিন্তু Sr2+ হয়ে যাবে এবং সাথে সাথে 2F- হয়ে যাবে। সো এই যে যৌগটা, এটা হচ্ছে স্বল্প দ্রাব্য লবণের ভাঙন। এই স্বল্প দ্রাব্য লবণটার সাথে তুমি যদি একটা অধিক দ্রবণীয় বা একটা নর্মাল লবণকে ভাঙার ট্রাই করো, তখন তোমার রিয়াকশনটা কি হয়? তোমার রিয়াকশনটা কিন্তু এরকম হয়, যেমন মনে করো এর পাশাপাশি তুমি যদি সোডিয়াম ফ্লোরাইডকে দাও, তো সোডিয়াম ফ্লোরাইডকে এর পাশাপাশি দিলে কি হয়? আমার সোডিয়াম প্লাস এবং ফ্লোরিন মাইনাস উৎপন্ন হয়। সো এই যে দুইটা মানে একটা দ্রবণে মনে করি দুইটা লবণকে ভাঙলাম আমরা, একটা দ্রবণে মনে করি দুইটা লবণকে আমরা ভাঙলাম। এক পাশে কি ভাঙলাম? এক পাশে হচ্ছে আমাদের SrF2 কে, আর একটা হচ্ছে NF। সো মনে করো আমি দুইটা সিচুয়েশন দিই তোমাকে, দুইটা সিচুয়েশন তোমাকে এরকম দেই, যে ফার্স্ট সিচুয়েশনটা হচ্ছে এরকম, যে একটা পাত্রে তোমার শুধুমাত্র তুমি SrF2, একটা পাত্রে শুধুমাত্র SrF2 নিলে। আর সেকেন্ড কেসটা হচ্ছে যে আরেকটা পাত্রে SrF2 সাথে সোডিয়াম ফ্লোরাইড নিলে। এখন কথা হচ্ছে এই যে দুইটা কেস, এই যে তুমি দুইটা কেস নিলা, এখন তোমাকে কোশ্চেন করা হলো এই দুই কেসের মধ্যে কোন কেসে তোমার দ্রাব্যতা কোন কেসে বেশি এবং কোন কেসে তোমার দ্রাব্যতা কম হবে, এই জিনিসটা তোমাকে বের করতে হবে। দ্রাব্যতা কম কোন কেসে আমার হবে সেটা আমার এখানে বের করতে হবে। সো আই গেস আমাদের ফিনোমেনাটা বুঝতে পারছো, মানে আমাদের সিচুয়েশনটা আমরা কি ক্রিয়েট করছি। যে তুমি করলা কি, দুইটা লবণ দিলাম তোমাকে, এই দুটো লবণ হচ্ছে কি, একটা হচ্ছে SrF2, সেটা হচ্ছে স্বল্প দ্রাব্য লবণ SrF2, আর একটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইডটা নর্মাল লবণ, ও ঠিকভাবে আয়নিত হয়। সো এই যে জিনিসটা, এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই স্বল্প দ্রাব্য লবণ কি আর নর্মাল লবণ কি, এটা আগের ক্লাসে আমরা বুঝিয়ে এসেছি, তারপরে একটু বলে দিচ্ছি। স্বল্প দ্রাব্য লবণ হচ্ছে যে লবণটা আমার পানিতে ঠিকভাবে ডিসোসিয়েট হয় না। মনে করো তুমি 100 মোল SrF2 নিলা, তাহলে কি 100 মোল SrF2 থেকে তুমি কি 100 মোল স্ট্রোনশিয়াম পাবা, আর 200 মোল ফ্লোরিন পাওয়ার কথা তোমার ডিসোসিয়েশনের মাধ্যমে। যদি তুমি কাঙ্ক্ষিত যতটুকু পাওয়ার কথা তার থেকে কম পাও, সেটাকে আমরা বলি স্বল্প দ্রাব্য লবণ, মানে যেটা একটা উভমুখী সাম্যাবস্থা মেনটেন করে, আর এর ফলে কি হয়? সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না, মানে আমার কাঙ্ক্ষিত যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যতটুকু পাওয়ার কথা বিক্রিয়কের সাপেক্ষে ততটা আমি পাই না।
সো এই হচ্ছে স্বল্প দ্রব্য লবণের মেইন ডেফিনেশন। সো ফার্স্টে বলা হলো তুমি যদি একটা পাত্রে শুধুমাত্র SrF2 নাও তখন তার দ্রাব্যতা কত হবে, আর তুমি যদি SrF2 এর সাথে সোডিয়াম ফ্লোরাইড নাও তখন তোমার দ্রাব্যতা কত হবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। সো এইখানে আমাদের বুঝতে হবে যে সম আয়নটা কি। দেখো তুমি যদি ফার্স্টের কেসটা তুমি জাস্ট চিন্তা করো, আমি যদি ফার্স্ট কেসটা নিয়ে একটু আগাই তাহলে আমার সিচুয়েশনটা কীরকম, কিছুটা এরকম আসে যে আমার ফার্স্ট কেসের সিচুয়েশনটা কীরকম আসে এরকম, যে তোমার দেখো SrF2, আমরা KIP KSPর কনসেপ্ট পড়ে এসেছি দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের। সো এই যে SrF2 এটা যদি ভাঙে তাহলে কি হয় আমাদের এরকম একটা কেস হয় যে Sr2 প্লাস 2F মাইনাস। সো এখানে আমরা বলতে পারি দেখো এখানে যে এর দ্রাব্যতা যদি S হয় তাহলে বাকিদের দ্রাব্যতা কত হবে, কালারটা চেঞ্জ করে দেখো এর দ্রাব্যতা S হইলে এর দ্রাব্যতাও S আর এর দ্রাব্যতাও কি হবে 2S, এটা বলা যায় আমাদের। আর এখান থেকে আমরা যদি একটু সামনে আগাই যে আমরা জানি যে এই যৌগটার জন্য আমরা KSP কত হবে সেটা একটু বের করে আসি। আমরা জানি এই যৌগের জন্য আমাদের KSP কি হতে হবে, এই যৌগের জন্য আমাদের KSP হবে Sr2 প্লাস ইন্টু কি F মাইনাস এটার উপরে স্কোয়ার। সেটাকে যদি আমরা এখানেই লিখে ফেলি তাহলে S ইন্টু 2S এটাই স্কোয়ার। সো উপরে উঠে নিয়ে নিই তাহলে আমার কত আসলো, একবার আমার অ্যান্সারটা আসে এখানে 4S কিউব। তাহলে 4S কিউব আসে এখান থেকে অ্যান্সার। অতএব আমরা এক লাইনে কি বলতে পারি, অর্থাৎ কি বলতে পারি এখান থেকে দেখো, অর্থাৎ আমরা বলতে পারি যে এই শুধুমাত্র SrF2 জন্য KSP কত হবে, KSP হবে আমাদের 4S কিউব। সো এটা আমরা পেলাম, এটা আমরা একটু রেখে দিই এখানে, এটা আমরা পেলাম। সো ফার্স্ট কেসটা খুবই ইজিলি বের হয়ে গেল যে পাত্রে শুধুমাত্র SrF2 বা স্ট্রোনশিয়াম ফ্লোরাইড নিলে তোমার KSP-র মানটা হবে এত। তো তুমি যদি KSP-র মান জানো, আমরা জানি কি নির্দিষ্ট তাপমাত্রায় KSP-র মান নির্দিষ্ট। ধরো তোমাকে আমি এখানে ফিক্স করে দিলাম যে তোমাকে এখানে আমি ফিক্স করে দিলাম যেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কারণ তাপমাত্রার তো একটা প্রভাব আছে। তোমরা বলতে পারো যে ভাই তাপমাত্রা চেঞ্জ হলে তো আবার দ্রাব্যতা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি এখানে আবার একটু অ্যাড করে দিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাহিনীটা কী হবে তাহলে। সো ফার্স্ট অফ অলটা দেখলাম শুধুমাত্র SrF2 নিলে এরকমভাবে বের হয়ে যাবে। মনে করো তোমার এখানে যদি একটা ভ্যালু ধরে নাও, একটা ভ্যালু ধরে নিলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দ্রাব্যতাটা বের করতে পারবা। সেকেন্ড কেসে দেখো যদি তোমার SrF2 এবং সোডিয়াম ফ্লোরাইড দুইজনই একসাথে থাকে, এই কেসে আমাদের কি হয় এটা আমাদেরকে ভাবাবে একটু। সো সেকেন্ড কেসটা দেখো, আমাদের যে সেকেন্ড কেসটা সেখানে কি হলো, আগের মতো SrF2 আছে, সেই SrF2 কি করতেছে, ভাঙতেছে। SrF2 ভেঙে কি উৎপন্ন হচ্ছে আমাদের স্ট্রোনশিয়াম 2 প্লাস সাথে কি হচ্ছে আমাদের 2F মাইনাস, এটা উৎপন্ন হচ্ছে। এবং সাথে সাথে আরেকজন ভাঙতেছে কিন্তু, সেটা কি, সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, দুইজন আছে, দুইজনই কিন্তু এখানে দ্রবণীয় হচ্ছে। সো সোডিয়াম ফ্লোরাইড ভেঙে আমার কি উৎপন্ন হচ্ছে, সোডিয়াম প্লাস এবং সাথে সাথে আমাদের ফ্লোরিন মাইনাস উৎপন্ন হচ্ছে, এই দুইটা উৎপন্ন হচ্ছে আমার এখানে। সো এখন দেখো এই কেসে এই সিনারিওটা একটু আমরা অ্যানালাইসিস করে দেখো, এখানে যদি ওর দ্রাব্যতা যদি S হয় তাহলে ওরটা কত হবে S আর এটা হবে 2S, এটা আমরা সবাই জানি যে এটার জন্য। অ্যান্ড সেকেন্ড কেসটা দেখো সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি এটাকে S প্রাইম ধরে নিই তাহলে এটাও কত হবে S প্রাইম আর এটাও কত হবে S প্রাইম। এখন এই বিক্রিয়াটা একটু দেখো, এই বিক্রিয়াটায় তোমার এই যে SrF2 আর সোডিয়াম ফ্লোরাইড দুইটাই হচ্ছে কি আমার বিক্রিয়ক, দুইটাই ভেঙে কি এই আয়নগুলো উৎপন্ন করছে করেসপন্ডিং। বাট তুমি যদি একটা জায়গায় খেয়াল করো যে যেহেতু স্ট্রোনশিয়াম ফ্লোরাইড একটা উভমুখী সাম্যাবস্থা মেনটেন করতেছে, ও কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে না। মানে যেহেতু উভমুখী সাম্যাবস্থা মেনটেন করে, তোমরা 9-10-এ পড়ে এসছো যে একটা উভমুখী বিক্রিয়া কিন্তু কখনো শেষ হয় না। এখানে বিক্রিয়কও যেমন সময়ের সাথে সাথে বিরাজমান থাকে, আবার উৎপাদও সময়ের সাথে সাথে বিরাজমান থাকে এবং এর একটা সাম্যাবস্থা মেনটেন করে একটা পর্যায়ে গিয়ে। সো এখানে কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদ কেউই শেষ হয়ে যাবে না। অন দ্য আদার হ্যান্ড সোডিয়াম ফ্লোরাইডের দিকে তাকাও একটু, সোডিয়াম ফ্লোরাইডে কিন্তু সোডিয়াম ফ্লোরাইড পুরোটাই একদম শেষ হয়ে সোডিয়াম এবং ফ্লোরিন উৎপন্ন করে ফেলবে। সো এখানে কিন্তু শেষ হয়ে যাবে। সো একটা সার্টেন টাইম পর যখন আমার সোডিয়াম ফ্লোরাইড শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার এই বিক্রিয়াটার এক্সিস্টেন্স থাকলো না, কারণ যেহেতু একমুখী বিক্রিয়া, ও তো সম্পূর্ণটা থেকেই আয়নিত হয়ে যাবে। সো এর কিন্তু এক্সিস্টেন্স আর থাকলো না। বাট এই বিক্রিয়াটা কিন্তু এক্সিস্ট করতেছে। মানে তোমরা আগে বুঝতে পারতেছো যে তোমাদের এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি নামকরণ করি, এটাকে যদি আমি 1 নাম্বার দেই আর এটাকে যদি আমি 2 নাম্বার দিই, সো তুমি বলতে পারবে একটা সার্টেন টাইম পর 2 নাম্বার বিক্রিয়াটা কিন্তু শেষ হয়ে যাবে, 2 নাম্বার বিক্রিয়াটার এক্সিস্টেন্স থাকবে না, বাট 1 নাম্বার বিক্রিয়াটা সময়ের সাথে সাথে এক্সিস্ট করবে। সো এখন দেখো এই যে বললাম, মনে করো এই জিনিসটা নাই, আমাদের টি সময় পর এই জিনিসটা চলে গেছে। এই জিনিসটা চলে যাওয়ার পর তুমি যদি বিক্রিয়াটার দিকে একটু তাকাও, বিক্রিয়াটার দিকে একটু তাকিয়ে দেখো SrF2 SR2 প্লাস F মাইনাস, আর এই দুইটা জিনিস কিন্তু ওই দ্রবণে এখনো আছে। এখন এই দুইটা জিনিস থাকার ফলে এখানে যে একটা চমৎকার জিনিস হবে সেটা হচ্ছে যে এই যে জায়গাটা একটু খেয়াল করো, এই যে 2F আর F,
এই যে এফটা এটা কি একটা সম আয়নের ইফেক্ট ফেলতেছেন এখানে, এই দুইটা আয়নকে সেম না, দেখো উপরেও এফ আর নিচে এফ, মানে দুইটাই তো ফ্লোরাইড আয়ন। তাহলে এই যে ফ্লোরাইড আয়ন দেখো উপরের 1 নাম্বার বিক্রিয়াটার সাপেক্ষে, 1 নাম্বার বিক্রিয়াটার সাপেক্ষে সাম্যাবস্থাটা কি 2F এর জন্য, 2 মোল ফ্লোরাইডের জন্য। বাট এই যে এক্সট্রা 1 মোল আসতে আসতে এই বিক্রিয়াটা থেকে, এটা কি ওর জন্য এক্সট্রা না? এখন দেখো তাহলে লা-শাতিলের নীতি অ্যাপ্লিকেবল হয়ে গেল। তাহলে সমআয়ন প্রভাবটা আমার এখানে ইফেক্টটা ফেলতেছি সেটা একটু বোঝার ট্রাই করি আমরা। তাহলে এখানে দেখো এখানে একটা সম আয়নের কাহিনী আছে। তো সম আয়ন যেটা এখানে কি করতেছে, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা ক্যালকুলেশনটা করবো না, আমরা আমাদের যে ডিসকাশনটাকে এখানে নিয়ে যাই। সো আসলে এখানে দেখি যে 2 নম্বর পাত্রে আমাদের সম আয়নটা আসলে ঝামেলাটা কি করতেছে। 2 নম্বর পাত্রে যেটা হচ্ছে সম আয়ন জিনিসটা যে কাজটা করতেছে, এটা আমি আরও দিয়ে লিখি, সম আয়নটা কি করতেছে, আমার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করে। সো ফার্স্ট অফ অল দেখো উৎপাদে আয়নের ঘনমাত্রা বাড়ে, আমি একদম প্রপারলি লিখি যে উৎপাদে আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে। ওকে, সো সময়ায়নটা কি করে, আমাদের উৎপাদে আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি করে। উৎপাদের আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি হলে কি হয়, আমার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি হয়, তখন উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি হলে কি হয়, লা-শাতিলের নীতি অ্যাপ্লিকেবল হয়ে যায়। তখন আমাদের লা-শাতিলের নীতি কি বলে, তোমরা সবাই জানো যে লা-শাতিলিয়ার। সো লা-শাতিলিয়ারের নীতি আমাদের কি বলে, যে যদি আমার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেলে কি হবে, বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হয়। সো বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে, সো লা-শাতিলিয়ার নীতি অ্যাপ্লিকেবল হয়ে গেল। লা-শাতিলিয়ার নীতি অ্যাপ্লিকেবল হওয়ার পর কি হলো, আমার বিক্রিয়া পেছনে অগ্রসর হলো। ওকে, আমি জাস্ট এখানে লিখে দিই বিক্রিয়াটা পেছনে অগ্রসর হয়। এখন দেখো বিক্রিয়া যদি পেছনে অগ্রসর হয় এর মানে কি, বিক্রিয়া পেছনে অগ্রসর হওয়াটার মানে কি, দেখো তো এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা যদি পেছনে অগ্রসর হয় এর মানে কি, ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যৌগ গঠন করতেছে না আবার। তাহলে এই জিনিসটার ফলে কি হয়, তোমার দ্রবণীয়তা বা দ্রাব্যতাটা কমে যাচ্ছে না। কারণ দেখো তোমার দ্রবণীয়তা মানে কি, যে এই দ্রবটা মানে এই যৌগটা ভেঙে তোমার আয়ন উৎপন্ন করবে, তোমার উল্টা কাহিনী হচ্ছে, তোমার আয়ন মিলে দ্রব তৈরি হয়ে যাচ্ছে, মানে কি তোমার অদক্ষেপ পড়তেছে। তো এর ফলে কি দ্রবণীয়তা হ্রাস পাচ্ছে। তো পেছনে অগ্রসর হওয়ার ফলে আমাদের সমস্যাটা কি হয়, সেটা হচ্ছে দ্রাব্যতা হ্রাস পায় বা অদক্ষেপ পড়ে, দুইটার একটা বলতে পারো। তো আমি লিখলাম যে আমাদের দ্রাব্যতা হ্রাস পায়। তো এই হচ্ছে কাহিনীটা, যে ফুল কাহিনীটা হচ্ছে আমাদের যে সম আয়নের ঝামেলাটা কি হয়, সম আয়নের প্রভাবের ফলে আমাদের দ্রাব্যতা হ্রাস পায় এবং দ্রাব্যতা হ্রাস পাওয়ার ফলে কি হয়, অদক্ষেপ পড়তে শুরু করে। সো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে ক্যালকুলেশনের আন্ডারে নিয়ে আসি, আসলে এটাকে যদি আমরা আমাদের ক্যালকুলেশনের আন্ডারে নিয়ে আসতে চাই, সো আমাদের ক্যালকুলেশনটা কী হবে দেখো। সো এখানে আমরা যদি KIP, সো আবার আমরা জানি লিখি একটু, আমরা জানি যে KSP, এটাকে KSP প্রাইম দিয়ে আসো, উপরেরটা KSP দিয়েছিলাম। সো এখানে KSP প্রাইম কি, যেহেতু উপরের রিয়াকশনটা এখনও বিরাজমান আছে, তো এখানে হবে SR2 প্লাস আর এখানে F মাইনাস, এটা হবে স্কোয়ার। এখন দেখো এখানে SR2 প্লাসটা কি S, সেটা কিন্তু Sই আছে এখানে, বাট এই যে F মাইনাসটা এখানে কি হবে 2S প্লাস S প্রাইম হবে, এখানে কিন্তু কি হবে 2S প্লাস S প্রাইম, এটার উপরে স্কোয়ার। সো বুঝতে পারছি আমরা এখানে মানটা চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো এখানে যদি তুমি চিন্তা করো তাহলে এখানে আমাদের কি হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে আমরা আসলে এখানে ক্যালকুলেশন চাইলে তোমরা চাইলে করতে পারো যে A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার দিয়ে। তো আসলে একটু ক্যালকুলেশনও করি আমরা তাহলে, যে S আর এখানে কত হচ্ছে 4S স্কোয়ার প্লাস 2AB, তো 4S S প্রাইম প্লাস S প্রাইমে স্কোয়ার, চাইলে এভাবে ক্যালকুলেশন করতে পারো, তারপর এটাকে আবার গুণও করতে পারো চাইলে। সো এখানে আলটিমেটলি আমাদের লাস্ট লাইনে কি আসে, সো লাস্ট লাইনে দেখো আমরা এখানে কি বলতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে KSP প্রাইম ইজ ইকুয়াল টু 4S কিউব প্লাস S প্রাইম স্কোয়ার S প্লাস 4S স্কোয়ার S প্রাইম। সো দেখতে পাচ্ছ একটা বড় মান আসলো এখানে। এখন তুমি চাইলে এখানে দেখো 4S কিউব আর 4S স্কোয়ারের এই ভ্যালুগুলোকে চাইলে মিনিমাইজ করতেও পারো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা মতো। তুমি জাস্ট এখানে দেখো এই যে লাইনটা, এই লাইনটা দুইটার মধ্যে দেখছো এখানে কিন্তু 4S কিউব জাস্ট একটা মানই ভ্যালু আছে, বাট এখানে কিন্তু দুইটা এক্সট্রা পার্ট আসতেছে। আমি একটু মার্ক করে দেখিয়ে দিই, এখানে কিন্তু দুইটা এক্সট্রা পার্ট আসতেছে। এই যে এক্সট্রা পার্টটা, এর কারণে আমাদের দ্রাব্যতাটা কিন্তু আলটিমেটলি হ্রাস পাবে। বুঝতে পারছি আমরা যে আমাদের দ্রাব্যতাটা কিন্তু আলটিমেটলি হ্রাস পায় এই কারণে। সো এই জিনিসটাই যে সময়ায়নের প্রভাবে আসলে কি হয়, সময়ায়নের প্রভাবটা ইফেক্টিভ হয় যখন আমার একটা স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে কাজ করে, এবং স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতাকে হ্রাস করার জন্য আমাদের এই সময়ায়ন প্রভাবটা কাজ করে থাকে।
এবং এটা আমরা ডিফারেন্ট সেগমেন্টে আমরা এটাকে ইউজ করে থাকি। আমাদের এটার অনেক ইউজ আছে, আমাদের এই যে কী বলে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, মানে মেন মূলত কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমরা এটা ইউজ করি। তো কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমরা ডিফারেন্ট কেসে এই জিনিসটাকে ইউজ করে থাকি। তো চলো আমরা একটু সামনে আগাই এবং সময়নের প্রভাবটা এবং আমাদের দৈনন্দিন জীবনে সময়নের যে প্রয়োগটা শিল্পক্ষেত্রে সেটা একটু দেখে নিই। সো ফার্স্ট অফ অল দেখো সময়ের প্রয়োগে কী আছে, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডকে বিশুদ্ধ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন দেখো অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণের মধ্যে দিয়ে তুমি যদি HCl চালনা করো তাহলে কি হয়। সো বুঝতে পারছো জিনিসটা, যে তুমি দেখো অবিশুদ্ধ যে সোডিয়াম ক্লোরাইড আসলে কাহিনীটা কী হয় এটা আমি তোমাকে বিক্রিয়া দ্বারা বোঝানোর ট্রাই করি। সো ফর এক্সাম্পল মনে করো এরকম আমাদের সোডিয়াম ক্লোরাইড আছে, এই যে সোডিয়াম ক্লোরাইড সেটা কিন্তু এভাবে উৎপন্ন হয় যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, অ্যান্ড তোমার এখানে যে দেখো HCl যেটা তুমি যদি এই সোডিয়াম ক্লোরাইড অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে HCl যোগ করো তাহলে সেটা তোমার কি হবে H প্লাস আর Cl মাইনাস উৎপন্ন করতেছে এটাও। এখন এই বিক্রিয়ার জন্য একটু তাকায় দেখো, এই বিক্রিয়ার জন্য আমাদের সময়ায়ন কোনটা, এই বিক্রিয়ার জন্য আমাদের সময়ায়ন হচ্ছে এই ক্লোরিন মাইনাসটা, এই ক্লোরিন মাইনাসটা। তুমি যদি কোনোভাবে এই অবিশুদ্ধর ক্ষেত্রে দেখো, তোমার যদি সোডিয়াম ক্লোরাইডটা তুমি অবিশুদ্ধ হয়, তো সোডিয়াম ক্লোরাইড যদি অবিশুদ্ধ হয় তাহলে কী হয় বলো তো, অবিশুদ্ধ হলে কিন্তু এর সাথে অনেক ধরনের অপদ্রব্য মিশ্র থাকবে, কারণ এর মধ্যে কী থাকবে বিভিন্ন ধরনের তোমার অপদ্রব্য থাকবে। সো অপদ্রব্য থাকার ফলে কি হবে, এর যে ডিসোসিয়েশনটা দেখো, আচ্ছা অপদ্রব্য দ্রবণ লিখে ফেলেছি এটা, তো বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকবে। অপদ্রব্য থাকার ফলে যে ঝামেলাটা হবে, এই যে একমুখী রিয়াকশনটা দেখতেছো না, অপদ্রব্যর ফলে মাঝে মাঝে একমুখী রিয়াকশনগুলো এফেক্টেড হয়। এই একমুখী রিয়াকশনটা তখন মাঝে মাঝে উভমুখিত হয়ে যায়। সো এই যে অবিশুদ্ধ যদি থাকে সেটা এফেক্ট করবে কোথায়, এই একমুখী রিয়াকশনটাকে, এবং এই একমুখী রিয়াকশনটাকে সে কী করবে, উভমুখী রিয়াকশনে কনভার্ট করে দিবে। তো তখন আমার রিয়াকশনটা কিছুটা কীভাবে ওয়ার্কআউট করবে, যে সোডিয়াম ক্লোরাইডের উভমুখী সাম্যাবস্থা মেনটেন করতেছে, তখন এরকম একটা কেস হবে। আর তখনই আমরা করবো কি, তখনই যখন আমরা এই সাম্যাবস্থাটা এনকাউন্টার করব তখনই তুমি দেখবা যে এই যে সময়ায়ন প্রভাবটা, এই যে এখানে লিখে দিই যে এই যে ক্লোরিনটা, এটা কি, ক্লোরিনটা হচ্ছে আমাদের এখানে সম আয়ন। তো সম আয়নের প্রভাবে আমরা কি জানি, সম আয়নের প্রভাবে আমাদের কিন্তু স্বল্প দ্রাব্য লবণের দ্রবণীয়তা হ্রাস পায়। তো সম আয়ন এটা হচ্ছে আমাদের ক্লোরিন। তো সম আয়নের প্রভাবে কী হবে আমাদের, যে NaCl এটা একটা স্বল্প দ্রাব্য লবণ, মনে রাখবো অবিশুদ্ধটা কিন্তু অনেকে কিন্তু এই জায়গাটা আমরা আউলে ফেলাই যে ভাই সোডিয়াম ক্লোরাইড তো স্বল্প দ্রবণীয়, তো ভালোই দ্রবণীয় হয়, বাট তোমাকে বলা আছে কিন্তু দেখো, তোমাকে কিন্তু অলরেডি বলে দিছে সেটা হচ্ছে অবিশুদ্ধ NaCl। সো অবিশুদ্ধ NaCl এর ক্ষেত্রে যখনই বলবা সেটার দ্রাব্যতা কিন্তু নর্মাল NaCl থেকে একটু কম হবে, কারণ মনে রাখবা যখন অপদ্রব্য আসলে কোনটাকে কাউন্ট করা হয়, এটা হচ্ছে একটা পোলার দ্রাবক, এটা একটা পোলার দ্রাবক না সোডিয়াম ক্লোরাইড, তো ওর সাপেক্ষে অপদ্রব্য হবে যতটা নন পোলার জিনিসপত্র থাকে। আর একটা পোলারের সাথে যদি নন পোলার থাকে আলটিমেটলি ওটা এটাকে হিন্ডার করে দেয় আয়নিক প্রপার্টিটা কিছুটা। সো এই তো এটা স্বল্পদ্রাব্য হয়ে যাবে, তখন কি হবে, সময়ের প্রভাবে এই স্বল্পদ্রাব্য লবণটার দ্রাব্যতা হ্রাস পাবে, এবং দ্রাব্যতা যদি হ্রাস পায় আলটিমেটলি কি হবে, আমার সোডিয়াম ক্লোরাইড পুনরুৎপাদন হবে। সো এটার ফলে আলটিমেটলি লাভ কি হবে আমাদের, সোডিয়াম ক্লোরাইড পুনরুৎপাদন। তাহলে সোডিয়াম ক্লোরাইড পুনরুৎপাদন হলো, তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড পুনরুৎপাদন হলো, এই কাহিনীটা কি, এর ফলে কি হলো, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে আমার বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পেয়ে গেলাম। এটাই হচ্ছে মেইন মেকানিজম, যে তুমি যদি আমাদের এইটা কোথায় ইউজ করা জানো, এই মেকানিজমটা মেইনলি আমরা ইউজ করি আমাদের সল্ট ইন্ডাস্ট্রিতে, আমাদের যত সল্ট ইন্ডাস্ট্রি আছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। তো সল্ট ইন্ডাস্ট্রি, সেখানে কি হয় জানো, সেখানে সমুদ্রের পানিকে মূলত ইউজ করে লবণ তৈরি করা হয়। এখন সমুদ্রের পানি যখন তুমি কালেক্ট করবা, তুমি তো জানো এটা, তুমি দেখবে একটা একটু পরে আমাদের যে কয়েক লেকচার পরে আমাদের জৈব মানে কি বলে এই যে আমাদের গুণগত রসায়নের প্রয়োগটা আসবে, ওখানে তুমি দেখবা যে সল্ট ইন্ডাস্ট্রিতে এই মেকানিজমটা কতটা ইফেক্ট ফেলে আমাদের। যখনই তুমি সমুদ্র থেকে লবণ নাও, তো ওই লবণটা কিন্তু অনেক অপদ্রব্য থাকে মিক্সড অবস্থায়, আবার ওখানে কিন্তু ডিফারেন্ট আয়ন্স থাকে। যেমন আমি যদি বলি যে মনে করো আমাদের কাছে একটা বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর থেকে আমি লবণ প্রডিউস করবো। সো আমরা তো জানি কি সমুদ্রের পানিতেই লবণ থাকে, তো সমুদ্রের পানিটাকে এক জায়গায় কালেক্ট করবা, ওটাকে শুকাবা, শুকানোর ফলে দেখবা নিচে লবণটা জমা হয়েছে, ওই লবণের মধ্যে অনেক টাইপের ময়লা থাকবে, সেটাকে আবার ময়লাটাকে আলাদা করবা, ময়লাটাকে আলাদা করার পর দেখবা কি ডিফারেন্ট টাইপসের আয়ন্স থাকে। এই আয়ন্সগুলোকে আলাদা করার জন্য মনে করো তোমার লাগবে ক্লোরাইড লবণ, তোমার দরকার হচ্ছে কি লবণ, তোমার দরকার হচ্ছে মনে করো ক্লোরাইড লবণ। এই যে এটা হচ্ছে তোমার ক্লোরাইড লবণটা দরকার, এই যে সোডিয়াম ক্লোরাইড। এখন তুমি করলা কি, সোডিয়াম ক্লোরাইড তুমি এখানে পেলা কি, দেখলা এখানে নাইট্রেট আয়ন আছে, এখানে সালফেট আয়ন আছে, এখানে কার্বনেট আয়ন আছে, এই আয়নগুলো তোমার দরকার নেই, তোমার তো এই আয়নগুলোর দরকার নেই খাবার লবণের মধ্যে। তখন তুমি করবা কি, এরকম এই কি বলে সময়ায়ন প্রভাবটাকে ইউজ করবা। তুমি জানো যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এই হয়, তখন অপদ্রব্য যারা থাকবে তারা কিন্তু এটাকে রেঞ্জ করতে পারবে না। যেমন জিনিসটাকে আরও ভালোভাবে যদি আমরা বোঝানোর ট্রাই করি, যেমন এরকম যে মনে করো সল্ট ইন্ডাস্ট্রিতে কী হয়, মনে করো তোমার কাছে অনেকগুলো আয়ন আছে, মনে করো এই যে সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে, SO4 2 মাইনাস আছে,
CO3 2 মাইনাস আছে, এরকম অনেকগুলো আয়ন আছে একটা লবণের মধ্যে। ওকে, আবার মনে করো ক্যাটায়ন আমি অনেকগুলো দিয়ে আসো, ক্যাটায়ন অনেকগুলো দিয়ে দিই। মনে করো ক্যালসিয়াম 2 প্লাস আছে, অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে। তো সল্ট ইন্ডাস্ট্রির কাহিনী দেখাচ্ছি। একটা লবণের স্যাম্পল, সল্ট ইন্ডাস্ট্রিতে একটা লবণের স্যাম্পলের মধ্যে 3 টাইপের আয়ন, 3 টাইপের ক্যাটায়ন পাওয়া গেল। এখন কথা হচ্ছে আমাদের টার্গেট কোন লবণটা উৎপাদন করা। মনে করো তোমার টার্গেট হচ্ছে ক্লোরাইড লবণ বানাবা, সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ বানাবা। তুমি করবা কি, এখানে এমনভাবে তুমি দ্রব্যগুলো অ্যাড করবা, মনে করো তুমি এখানে কি দিবা, দেখো যেহেতু দেখো তোমার টার্গেট হচ্ছে কি ক্লোরাইড লবণ উৎপন্ন করা, তোমার টার্গেট হচ্ছে এই ক্লোরাইড লবণটাকে উৎপন্ন করো। ওকে, সো ক্লোরাইড লবণটাকে তোমার উৎপন্ন করা হচ্ছে মেইন টার্গেট এখানে সোডিয়ামের সাথে। তুমি করবা কি সমায়ন, তাহলে কোনটা অ্যাড করবা, যেহেতু ক্লোরাইডকে তুমি বের করবা তাহলে ক্লোরিনটাকে সমায়ন বের করবা। তুমি করলা কি সমায়ন হিসাবে অ্যাড করলা এখানে HCl, তুমি এখানে HCl অ্যাড করলা। যখনই তুমি HCl অ্যাড করলা কাহিনীটা কি ঘুরে গেল, কাহিনীটা হয়ে গেল কি যখনই তুমি HCl কে অ্যাড করলা, এই HCl তোমার ক্লোরিনের সমায়নটাকে বাড়িয়ে দিল। এর ফলে কি হলো, আমার এখান থেকে সোডিয়াম ক্লোরাইড, যেটা সোডিয়াম ক্লোরাইড এখান থেকে অদক্ষিপ্ত হয়ে গেল। আর অদক্ষিপ্ত হওয়া মানে কি দ্রাব্যতা হ্রাস পাওয়া। সো এখান থেকে সোডিয়াম ক্লোরাইড অদক্ষিপ্ত হয়ে বের হয়ে গেল। সো এই যে বাকি আয়নগুলো কিন্তু স্যাম্পলের মধ্যে রয়ে গেল। তো এভাবেই আমরা মূলত সল্ট ইন্ডাস্ট্রিতে কাজটা করে থাকি সমায়ন প্রভাবটাকে ইউজ করে, যে তোমার যে লবণটাকে তোমার দরকার ওই লবণের সমায়নটাকে তুমি অ্যাড করো এবং ওই লবণটাকে ক্লাস করে বের করে ফেলো। যেমন দেখো এই যে এই অদক্ষেপণের সময় অবিশুদ্ধ যে উপাদান বা অপদ্রব্য যেগুলো আছে সেগুলো কি আছে দেখো, সেগুলো আছে আমাদের এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোর ক্ষেত্রে কি এগুলো কিন্তু অদক্ষিপ্ত হয় না, খেয়াল করছো, এগুলো কিন্তু অদক্ষিপ্ত হয় না। এগুলো অদক্ষিপ্ত হওয়ার না হওয়ার মেইন কারণটা কি সেটাও একটু দেখে নিয়ে আসো। কারণ হচ্ছে এই অবিশুদ্ধ লবণগুলির ক্ষেত্রে সংগঠিত আয়নগুলোর মোলার ঘনমাত্রা গুণফল তাদের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে পারে না। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি কিন্তু। কি হয়, এই যে অন্যান্য আয়নগুলো আছে এই অন্যান্য আয়নগুলোর ক্ষেত্রে তোমার KIP KSP থেকে বড় হয় না। এখানে যে কথাটা বলছে অনলি সোডিয়াম ক্লোরাইড, শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, KIP এর যে মানটা, KIP এর মানটা কিন্তু KSP এর থেকে বড় হয়, এর জন্য এটা অদক্ষেপ পড়ে যায়। আর অন্যান্য যে লবণগুলো থাকে তাদের ক্ষেত্রে কি হয়, অন্যান্য লবণগুলোর ক্ষেত্রে তোমার KIP এর মানটা KSP কে ওভারটেক করতে পারে না, এর কারণে ওদের অদক্ষেপ হওয়া পসিবল হয় না। আই গেস এই জিনিসটা বুঝতে পারছি। এটা থেকে কিন্তু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে। সো মেইনলি অনুধাবনে এই কোশ্চেনটা আসে। তোমাদেরকে বলে রাখি আমি যে এই টাইপের কোশ্চেনগুলো মেইনলি আমাদের 2 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, অনুধাবনে চলে আসে প্রায় বোর্ড পরীক্ষা বলো বা এগুলো মাঝে মাঝে বোর্ড পরীক্ষাতে বেশি আসে, দেখা যায় 2 মার্কে একটা অনুধাবনে দিয়ে দেয় এটা। আর এভাবে বলেও না যে HCl ব্যবহার করা, তোমাকে বলবে কি যে অবিশুদ্ধ NaCl থেকে বিশুদ্ধ NaCl কিভাবে তৈরি করবা সেটা বলো। তো সামনে আগে একটু, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখো, সেটা হচ্ছে দুইটা কোশ্চেন। ফার্স্টে দেখো অ্যাসিড মিশ্রিত কপার 2+ এবং জিঙ্ক 2+ এর দ্রবণে H2S মিশালে শুধুমাত্র কপার অদক্ষিপ্ত হয়। পরের কোশ্চেনটা দেখো, ক্ষার মিশ্রিত কপার এবং জিঙ্কের মধ্যে H2S চালনা করলে দুইটাই অদক্ষিপ্ত হয়। সো আমরা একটু ফোকাসটা আনি এখানে, যে কোন জায়গাটা ফোকাস আমরা দেখো, ক্ষার মিশ্রিত যখন তুমি করলা, যখন ক্ষার মিশ্রিত করলা তখন তোমার কি হলো দেখো, কপার এবং জিঙ্ক দুইটাই অদক্ষিপ্ত হয়। এই জিনিসটা বুঝতে হবে, ক্ষার মেশালে দুইটাই হয়। আর তোমার যদি অ্যাসিড মিশালে কি হয় দেখো, তুমি যখন অ্যাসিড মিশাবা তখন তোমার শুধুমাত্র কপারটা অদক্ষিপ্ত হয়। তো তোমার এই জিনিসটাকে রিয়ালাইজ করতে হবে যে আসলে ঝামেলাটা কি হয়। এখানে যে ঝামেলাটা সেটা হচ্ছে মাধ্যমটা ম্যাটার করে। তোমার ফার্স্টে অ্যাসিড বেস সম্বন্ধে একটা আইডিয়া রাখা লাগবে। সো আমি একদম হালকার উপরে একটা অ্যাসিড বেসের আইডিয়া দিই, আমরা একদম হালকার উপরে একটা অ্যাসিড বেসের আইডিয়া দেবো। সো আমরা সবাই জানি যে অ্যাসিড কাকে বলা হয় এবং বেস কাকে বলা হয়। সো আমি যদি একদম বেসিক প্রপার্টি অনুযায়ী বলি যে আমাদের অ্যাসিড বা যেটাকে আমরা বলি অম্ল কারা, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। অম্ল কারা, যারা জলীয় দ্রবণে H+ দান করে। মানে এক কথায় বলতে গেলে অম্ল হচ্ছে ওই সকল পদার্থ যারা জলীয় দ্রবণে H+ আয়নের ঘনমাত্রাকে বাড়িয়ে দেয়, এটা মনে রাখবা। অম্ল কারা, যারা H+ আয়নের ঘনমাত্রাকে বাড়িয়ে দেয়। অন দ্য আদার হ্যান্ড আমাদের বেস বা ক্ষার কারা, এটা একটু বলে দিই যে বেস অথবা ক্ষার, এরা কারা, ক্ষার হচ্ছে যারা আমার জলীয় দ্রবণে OH- দান করে বা OH- এর ঘনমাত্রাটাকে বৃদ্ধি করে দেয়, তাদেরকে আমরা ক্ষার বলে থাকি। সো এটা হচ্ছে আমাদের অ্যাসিড এবং ক্ষারের মেইন কথা, যে অ্যাসিড কি আর ক্ষার কি, এই জিনিসটা বুঝতে পারলাম আমরা। সো এখন দেখো যে ঝামেলাটা কোথায় হয় তোমার। ফার্স্ট অফ অল দেখি যে অ্যাসিড মিশ্রিত কপার আর জিঙ্ক দ্রবণে H2S চালনা করলে কি হয়। খুবই ভালো কথা। সো দেখো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে একটা দ্রবণে কি থাকে, আমাদের এই যে কপার আর জিঙ্ক, এখানে পানি আছে। সো দেখো H2S চালনা করলে H2Sটা পানির সাথে বিক্রিয়া করে। এই জায়গাটা খেয়াল করো, মেইন জায়গাটা হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা দিকে খেয়াল করো,
এই বিক্রিয়াটায় তুমি দেখো তোমার অ্যাসিড মিশ্রিত আছে। এখন দেখো H2S আর H2O বিক্রিয়া করে কি হয়েছে, এই যে H3O+ তৈরি করছে। অ্যান্ড তোমাকে আমি বলে রাখি, এই H3O+, এই H3O+টাই কিন্তু তোমার আলটিমেটলি প্রোটনকে রিপ্রেজেন্ট করে। দেখো এই যে H3O+, একটা মনে রাখবা যে H3O, এই যে H3O+, এটা মানে কি, এই H3O+, সরি আমি একটু ভুল লিখছি একটা জিনিস, হ্যাঁ এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে, এটা এই দেখো H3O+ এর ঘনমাত্রা হবে তোমার একটা পানির ঘনমাত্রা ইন্টু H+ এর ঘনমাত্রা। এটা আমরা সবাই মনে রাখবো যে H3O+ এর ঘনমাত্রা হয় একটা পানির ঘনমাত্রা ইন্টু এটা। আর এখানে আরেকটা জিনিস একটু বলার না বললেই নয়, সেটা হচ্ছে এই যে এই জিনিসটার আবার একটা ভ্যালু আছে, এই জিনিসটার একটা ভ্যালু আছে, সেটাও আমাদের জেনে রাখা লাগবে। সেটা হচ্ছে তাহলে কি হয়, দেখো এই যে H3O+ এর ঘনমাত্রা, H3O+ এর ঘনমাত্রা সেটা হচ্ছে 55.5 ইন্টু H+ এর ঘনমাত্রা। সো আলটিমেটলি এখান থেকে বলা যায় না যে H3O+ আলটিমেটলি H+ এর একটা কোরেসপন্ডিং, H+ এর কোরেসপন্ডিং কিন্তু। সো এই যে অম্ল H+ দান করে, ইনডিরেক্টলি কি করে, H+ দান করার সাথে সাথে H3O+ এর যে ঘনমাত্রা এটাকে বৃদ্ধি করে, মনে রাখবা। এই দুটো জিনিস একটু মাথায় রাখবা যে অম্ল কি করে তোমার H+ দান করে এবং H+টা কি হয় H3O+ এর ঘনমাত্রাটাকে বৃদ্ধি করে, যেটা তুমি এখানে দেখতে পারতেছো। সো এই জিনিসটা বুঝতে পারলাম আমরা। এখন একটা খেয়াল করো যে তোমার এটা কি অ্যাসিড মিশ্রিত দ্রবণ না, তোমার দ্রবণটা কি অ্যাসিড মিশ্রিত। এখন দেখো এই যে একটা সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় তুমি মনে করো অ্যাসিড যোগ করলা, অ্যাসিড যোগ করলে কি হয় এই সাম্যাবস্থাটা চিন্তা করো, এই সাম্যাবস্থায় তুমি যদি অ্যাসিড যোগ করো তাহলে কি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, উৎপাদের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি সাম্যাবস্থা পেছনের দিকে অগ্রসর হয়। সো এই জিনিসটাই তোমাকে বোঝাতে হবে যে এই সাম্যাবস্থাটা কি হয় যদি তুমি অ্যাসিড যোগ করো, যে তোমার এই যে H2S প্লাস H2O, এই যে তুমি সাম্যাবস্থাটাকে মেনটেন করতেছো, তোমার H3O প্লাস প্লাস কি হয় তোমার S2 মাইনাস, এই যে সাম্যাবস্থাটা এখানে তুমি যদি অ্যাসিড যোগ করো, পুরোটাই লিখে দিই তোমাদের জন্য আমি পুরোটাই ভেঙে ভেঙে লিখে দিই যে এখানে তুমি যদি অ্যাসিড যোগ করো, অ্যাসিড যোগ করলে কি কি হচ্ছে, অ্যাসিড যোগ করলে ফার্স্ট অফ অল H3O+ এর ঘনমাত্রাটা বেড়ে যায়। সো H3O+ বৃদ্ধি পায়, অ্যান্ড এই যে H3O+ বৃদ্ধি পায় এর ফলে কী হবে, লাল সাথে নীতিতে একটা ইফেক্ট পড়বে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেলে কী হবে, বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হয়। বিক্রিয়া যদি পেছনের দিকে অগ্রসর হয়, দেখো এখানে দেখো বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হলে অদক্ষেপ কারও পড়ে না, ওকে এখানে কোনো অদক্ষেপ নেই, এখানে H2S পানিতে দ্রবণীয় আর পানি তো নিজে দ্রবণীয়, এখানে কিন্তু অদক্ষেপের কাহিনী নাই। এখানে কাহিনীটা হচ্ছে আলটিমেটলি তোমার এটা যদি বৃদ্ধি পায় ফলে S2 মাইনাসের ঘনমাত্রা, S2 মাইনাসের ঘনমাত্রা হ্রাস পায়, বুঝতে পারছো এটা, S2 মাইনাসের ঘনমাত্রা হ্রাস পায়। তাহলে দেখো S2 মাইনাস তোমার যে মেইন যে ক্যারেক্টারিস্টিকটা S2 মাইনাস, ওর ঘনমাত্রাটা কমে গেল। এখন ওর ঘনমাত্রা যদি কমে যায় তাহলে তো তোমার এই যে বিক্রিয়াটা কার সাথে করবে, S2 মাইনাস কার সাথে বিক্রিয়া করবে, কপার এবং জিঙ্কের সাথে। তখন কিন্তু কপার আর জিঙ্ক এরা কিন্তু কম্পিটিশন করে S2 মাইনাসকে পাওয়ার জন্য, যে S2 মাইনাসের ঘনমাত্রা এমনিই কম আছে, এখন কে বিক্রিয়া করবে এর জন্য ওদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। এই কম্পিটিশনে যে যেতে সেই বিক্রিয়া করে থাকে। এখন দেখো এখানে দেখতে পাই তাহলে কি কপার 2+ আর আছে জিঙ্ক 2+, এই দুইজনে তোমার কম্পিটিশন শুরু করে দেয়। এখানে লিখে দিই যে কম্পিট ফর S2 মাইনাস। এখন এই যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনের মধ্যে তোমরা জানো যে সক্রিয়তা সিরিজ বলতে একটা কথা আছে, সক্রিয়তা সিরিজ এবং অন্যান্য অনেক প্যারামিটারস মেজারমেন্ট করে আমরা দেখি যে কপারের অধিকারটা বেশি হয়। এখানে কার অধিকারটা বেশি হয়, কপারের অধিকারটা বেশি হয়। সো এখানে যেহেতু কম্পিটিশনে জিতে এই কপারটা, সো এই কপারটা শুধুমাত্র আমাদের সালফারের সাথে বিক্রিয়া করতে পারে। তখন এই যে কপার 2+ আর এই সালফার 2- এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে CuS প্রডিউস করে। বুঝতে পারছি আমরা ঝামেলাটা, যে আমাদের অ্যাসিড মিশ্রিত পানিতে কি হয়, অ্যাসিড মিশ্রিত পানিতে যে ঝামেলাটা হয় তোমার এই যে সাম্যাবস্থাটা H2S এর সাথে পানির, সেই সাম্যাবস্থাটায় আমার উৎপাদের ঘনমাত্রাটাকে অ্যাসিড বাড়িয়ে দেয়। উৎপাদের ঘনমাত্রাটাকে যদি অ্যাসিড বাড়িয়ে দেয় সেখানে কি হয়, উৎপাদের ঘনমাত্রা বেড়ে গেল, তাহলে কোরেসপন্ডিং যে সালফার 2- আয়ন, সেই সালফার 2- আয়নের ঘনমাত্রাটা কমে যায় এবং এর ফলে পর্যাপ্ত পরিমাণ সালফার আয়ন না থাকায় কপার এবং জিঙ্ক উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে না, শুধুমাত্র কপারের সাথে বিক্রিয়া করে, কারণ সক্রিয়তা সিরিজে কপারের প্রাধান্যটা বেশি পায়। এর জন্য আমাদের শুধুমাত্র কপারেরই পদক্ষেপ পড়ে। আর তুমি এভাবে বলতে পারো যে পরিমাণ সালফার থাকে তার মানের ক্ষেত্রে শুধুমাত্র KIP-র ভ্যালুটা এরটাই ক্রস করতে পারে। তুমি এটাকে এই পার্সপেক্টিভে ব্যাখ্যাটা দিতে পারো চাইলে, এই পার্সপেক্টিভ ব্যাখ্যাটা বেশি ভালো হয়, যে এটার কারণ কি, যে তোমার KIP, আচ্ছা এভাবে না, এভাবে লিখি KIP অফ কপার সালফার, এটা তোমার
KSP কে ক্রস করতে পারে, বাট KIP অফ জিঙ্ক সালফেট এটা তোমার KSP কে ক্রস করতে পারে না। সো যেহেতু এটা পারে না, সো এর জন্য এর পদক্ষেপটা পড়ে না। আই গেস জিনিসটা বুঝতে পারছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবা। এই কোশ্চেনটা প্রায় তোমার অনুধাবনে আসতে দেখা যায়। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা অনুধাবনের কোশ্চেন। মাঝে মাঝে কিন্তু এটা ঘতেও আসে, মনে রাখবা। 2 মার্কের কোশ্চেন মাঝে মাঝে 3 মার্কেও দিতে পারে। এটা এবং এই যে পরেরটা, দুইটা, যে অ্যাসিড এবং ক্ষার দুই ক্ষেত্রে ব্যাখ্যা করো। অ্যাসিডের ক্ষেত্রে ব্যাখ্যা করতে বলতে পারে, ক্ষারের ক্ষেত্রে, দুইটা একসাথে ব্যাখ্যা চাইতে পারে তোমার কাছে। তখন কিন্তু এটা 3 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। আর যদি একটা ইন্ডিভিজুয়াল আসে তখন কিন্তু 2 মার্কের কোশ্চেনও আসতে পারে। তাহলে আসো আমাদের অ্যাসিডের ক্ষেত্রে বুঝলাম, ক্ষারের ক্ষেত্রে বুঝতে আই গেস কনফিউশন হবে না তোমার। ক্ষারেরটা আরও ইজি হবে। ক্ষারের ক্ষেত্রে কি হয়, ওই সেম জিনিসটা কি, যে ভাইয়া ফার্স্ট অফ অল এই যে বিক্রিয়াটা H2S এর সাথে পানির বিক্রিয়া, সমতাকরণ আমি না করলাম, সেটা তোমাদের জন্য দেয়া আছে। এই যে বিক্রিয়াটা কি উৎপন্ন হয়, আপনার H3O+ আর S2- উৎপন্ন হচ্ছে। এই যে আপনার এই বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়া আপনি যদি ক্ষার যোগ করেন তাহলে আপনার চেঞ্জটা কি হবে একটু দেখেন। এখানে যদি আমরা বেইজ অ্যাড করি, বেইজ যোগ করলে, ক্ষার বা বেইজ এটা যদি আমরা যোগ করলে, ক্ষার বা বেইজ যোগ করলে আমাদের আসলে চেঞ্জটা কি হয় দেখো। সো ক্ষার বা বেইজ যখন যোগ করবে সেটা কি আমার OH- এর ঘনমাত্রাটা বৃদ্ধি করবে না বলো তো? এটা কি আমার যে দ্রবণের যে OH- এর ঘনমাত্রা সেটাকে তো বাড়িয়ে দিবে। ওকে, আমার OH- এর ঘনমাত্রা বাড়িয়ে দিবে। আর OH- এর ঘনমাত্রা যদি বাড়ায় এটা কি করবে, এটা তোমার H3O+ এর সাথে বিক্রিয়া করবে। বুঝতে পারছি আমরা যে ক্ষার যোগ করলে কি হবে, H3O+ এর ঘনমাত্রা মানে OH- এর ঘনমাত্রা বৃদ্ধি পাবে, সেটা আমার H3O+ এর সাথে বিক্রিয়া করবে। এবং এই বিক্রিয়ার ফলে আমাদের উৎপাদটা কি হবে, এই বিক্রিয়ার ফলে আমাদের যে উৎপাদ হবে সেটা হচ্ছে 2 অণু পানি উৎপন্ন হয়ে যাবে। তাহলে খেয়াল করতে পারতেছো এখানে ফিডব্যাকটা কিন্তু পজিটিভ দিকে ইউজ হচ্ছে তোমার। এখানে তোমার কিন্তু পজিটিভ দিকে ফিডব্যাকটা ইউজ হচ্ছে। সেটা কিভাবে একটু খেয়াল করো, যে তোমার এই যে বিক্রিয়াটা, এখন দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় তুমি যদি আবার বাহিরে থেকে কি যোগ করো, বাহির থেকে তুমি যদি ক্ষার যোগ করো, তুমি বাহির থেকে ক্ষার যোগ করলে কি হবে, সেই ক্ষারটা এই যে তোমার H3O+ আছে, তোমার এই যে H3O+ এটা আছে, এটার সাথে বিক্রিয়া করবে। ওকে, সো আমি দেখি এটার সাথে আমার কি উৎপন্ন করবে, OH- বিক্রিয়া করবে। OH- বিক্রিয়া করে তোমার এখানে পানি উৎপন্ন হবে। এবং এর ফলে কি হয়, উৎপাদের ঘনমাত্রা কমে গেল না, এখানে কি হলো, উৎপাদের ঘনমাত্রা আমার কমে গেল। সো ওই জিনিসটি আমরা লিখে ফেলে আসো। সো এখানে কি হলো, আমার উৎপাদ H3O+ এর ঘনমাত্রা কমে যায়। ওকে, এখন দেখো যদি উৎপাদের ঘনমাত্রা কমে যায় তাহলে কি হবে, লাসা-তেলানিতে আবার একটা ইফেক্ট পড়বে। আর লাসা-তেলানিতে ইফেক্ট পড়লে কি হবে, বিক্রিয়া উৎপাদ কমে গেল। তাহলে উৎপাদ কমে গেলে কি হয়, আমরা জানি বিক্রিয়াটা সামনে অগ্রসর হয়। সো উই ক্যান সে, যদি এই কাহিনীটা হয় তাহলে কি হয়, আমার বিক্রিয়া সামনে অগ্রসর হয়, বিক্রিয়া সামনে যায়। তো বিক্রিয়াটা যদি সামনে যায় তাহলে কি হয়, আমার নতুন করে কি হয়, H3O+ আর H2- উৎপন্ন হয়। সো অ্যাজ আ রেজাল্ট কি হয়, আমার H2- এর ঘনমাত্রা বাড়ে। তাহলে আমি কি পেলাম, অ্যাজ আ রেজাল্ট H2- এর ঘনমাত্রা বাড়লো। আর যখনই H2- এর ঘনমাত্রা বাড়লো তখন পর্যাপ্ত পরিমাণ H2- আছে বিক্রিয়া করার জন্য। সো পর্যাপ্ত পরিমাণ যখন H2- আছে তখন আমরা বলতে পারি এখানে এখন কম্পিটিটর কে আছে, কম্পিটিটর আছে Cu2+ আর Zinc2+। এরা মিলে কম্পিটিশন করার কোনো দরকার নেই, দুইজনের জন্যই পর্যাপ্ত আছে। তখন এই যে KIP-র ভ্যালুটা, CUS এর জন্য KIP-র ভ্যালু এবং ZNS এর জন্য KIP-র ভ্যালু, দুইটার ক্ষেত্রে আমাদের কি হয়, KIP-র যে ভ্যালুটা সেটা আমাদের KSP-র থেকে বড় হয়। সো অ্যাজ আ রেজাল্ট দুইজনেরই কিন্তু পদক্ষেপ পড়তে পারে। সো বুঝতে পারছি আমরা এটা, যে আমাদের অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, বেইজের ক্ষেত্রে কি। আবার একটু করে আসি, যে অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, অ্যাসিডটা উৎপাদের ঘনমাত্রা বাড়িয়ে দেয়, বিক্রিয়া পেছনের দিকে যায়, সালফারের পরিমাণ কমে যায়। এর কারণে পর্যাপ্ত সালফার থাকে না, পদক্ষেপ শুধুমাত্র একজনের পরে। ক্ষারের ক্ষেত্রে কি হয়, ক্ষার যোগ করলে সেটা অ্যাসিডের উৎপাদের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, ফলে উৎপাদের পরিমাণ কমে যায়। সো সাম্যাবস্থা ডান দিকে সরে যায়। সাম্যাবস্থা ডান দিকে সরলে কি হয়, H2- এর ঘনমাত্রা বেড়ে যায়। H2- এর ঘনমাত্রা বেড়ে গেলে উভয় আয়নের সাথে, কপার এবং জিঙ্কের সাথে বিক্রিয়া করার অ্যাবিলিটি থাকে, তখন দুইজনের KIP-র ভ্যালুটাই বেড়ে যায়। অ্যাজ আ রেজাল্ট দুইজনেরই পদক্ষেপ পড়ে। আই গেস জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি তোমাদের কাছে। আচ্ছা, এরপরটা দেখো, পরে একটা কোশ্চেন আছে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত অ্যামোনিয়া দ্রবণে ম্যাগনেসিয়াম সালফেট যোগ করলে ম্যাগনেসিয়াম OH এর পদক্ষেপ পড়ে না। এই জিনিসটা বুঝতে হবে তোমার। জিনিসটা বলছে কি দেখো, যে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত অ্যামোনিয়া দ্রবণে ম্যাগনেসিয়াম সালফেট যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তোমার আলটিমেটলি এটার পদক্ষেপ পড়ে না। সো এটা কেন হয় না, এখানে দেখে নাও যে NH3 কি। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে NH3 অ্যামোনিয়া কিন্তু একটা মৃদু ক্ষার।
এ কিন্তু অত স্ট্রং ক্ষার না, মানে এ মৃদু ক্ষার হওয়ার ফলে কি হয়, এটা কিন্তু অত বেশি OH মাইনাস উৎপন্ন করে না। OH মাইনাসের ঘনমাত্রাটা কিন্তু কম উৎপন্ন করে, মানে এটা অতটা বেশিভাবে আমাদের পিএইচ মানটাই করে না, মানে এক কথা বলতে গেলে পিএইচটাকে কম নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, অত বেশি পিএইচের উপর এর হাত নাই। সো জলীয় দ্রবণে দেখো এটা স্বল্প মাত্রায় পানির সাথে বিক্রিয়া করে, এই আরেকটা জিনিস যে এটা কিন্তু পানির সাথে স্বল্প মাত্রায় বিক্রিয়া করে, অতটা ভিগোরাসলি বিক্রিয়াও করে না। তো স্বল্প মাত্রায় বিক্রিয়া করার ফলে দেখো এখানে কি হয়, NH4+ আর OH মাইনাস উৎপন্ন হয়। ওকে, এই যে OH মাইনাসটা, এই OH মাইনাসটা থেকেই তো আমার এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা প্রডিউস হওয়ার কথা, বুঝতে পারছি? এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা তো এখান থেকে প্রডিউস হওয়ার কথা। তো তুমি জাস্ট দেখলা কি যে তোমার যে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণটা কি আছে, Mg2+ আর SO4 2- আছে না? একটু খেয়াল করে আসো আমরা যে ম্যাগনেসিয়াম সালফেটের যে দ্রবণটা সেখানে আমার কি আছে। আমার যদি ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণটা নেই, সেখানে আমার কে আছে, সেখানে আমার ম্যাগনেসিয়াম 2+ আছে আর তোমার SO4 2- আছে। খুবই ভালো কথা। আর এখানে তুমি কি করলা, এখানে তুমি করলা কি যে অ্যামোনিয়ার সাথে পানি যোগ করে দিলা। সো এখানে তোমার কি হলো, এখানে দেখো এখানে তোমার এই যে NH3 এর সাথে তোমার পানি চলে আসলো। সো এর সাথে পানি চলে আসলো, তো এর সাথে পানি চলে আসলে কি হলো, এখানে তোমার NH4+ সাথে সাথে তোমার OH- উৎপন্ন হয়ে গেল। এখন দেখো তোমার এখানে কি আয়ন আছে, তোমার এখানে আয়ন আছে 4টা, ম্যাগনেসিয়াম, সালফেট, অ্যামোনিয়াম আর হাইড্রোক্সাইড। এখন তোমার দেখতে হবে এখান থেকে KIP আর KSP ভ্যালুটা কত হয়। যেহেতু অ্যামোনিয়া ক্ষার হিসেবে অনেক দুর্বল, অ্যামোনিয়া যেহেতু ক্ষার হিসেবে একটা দুর্বল, সো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ OH উৎপন্ন হতে পারে না। পর্যাপ্ত পরিমাণ OH যদি উৎপন্ন না হয়, দেন অ্যাজ আ রেজাল্ট কি হয় বলো তো, পর্যাপ্ত পরিমাণ OH উৎপন্ন না হওয়ার রেজাল্টটা যেটা হয় যে আমার এই যে KIP-র ভ্যালুটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমার যে KIP-র ভ্যালুটা সেটা কখনোই আমার আরেকজনকে ক্রস করতে পারে না। ওকে, KIP-র ভ্যালুটা কখনোই আমার এটাকে ক্রস করতে পারে না। সো এটা থেকে অলওয়েজ KSP-র ভ্যালুটা বেশি হয়। সো এর কারণে আমাদের কখনোই এটার মানকে অতিক্রম করতে না, মানে KIP-র ভ্যালুটা KSP-র ভ্যালুটা কখনো ক্রস করতে না পারার কারণে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়ে না। তুমি জাস্ট মনে রাখবা, তোমাকে কোশ্চেনে যখনই বলে যে এটার অদক্ষেপ পড়ে না, এগুলো ব্যাখ্যা করো, তখনই মনে রাখবে যে যার যে ক্ষেত্রে অদক্ষেপ পড়ে সেখানে তোমার KIP-র মানটা KSP-র মানটায় ক্রস করে যায়, মানে আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানটায় ক্রস করে যায়, আর যেখানে অদক্ষেপ পড়ে না সেখানে ক্রস করতে পারে না। সিম্পল হিসাব। ওকে, এখন আসলে দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব। পিএইচ এর প্রভাবটা কি দেখো, পিএইচ এর একটা প্রভাব আছে, সেটা একটু বোঝাই দিই। পিএইচ এর প্রভাবটা জাস্ট নরমালি আমাদের ইসের সাথেই কানেক্টেড। জাস্ট মনে রাখবা যে পিএইচটা কোত্থেকে আসে, পিএইচ এর কথাটা আমাদের কোত্থেকে আসতে আছে। সো পিএইচ কি আমরা জানি, আচ্ছা পিএইচটাকে নিয়ে একটু আলোচনা করি। পিএইচ হচ্ছে কি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। সো H+ আয়নের যে মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সো এখানে দেখো আমরা পিএইচ এর টিপিক্যাল যে সংজ্ঞাটা সেটা লিখে রাখলাম যে হোয়াট ইজ পিএইচ। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার যে ঋণাত্মক লগারিদম, সেটাকে আমরা পিএইচ বলে থাকি। ওকে, সো আমরা যদি এটাকে গাণিতিকভাবে লিখি তাহলে কি বলা যায়, অর্থাৎ বলা যায় যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H+। এভাবে বলা যায়, দেখো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H+। এখন কথা হচ্ছে এই পিএইচটার সাথে আমরা জানি পিওএইচও কানেক্টেড, পিএইচের সাথে পিওএইচও কানেক্টেড বলে একটা কথা আছে, যেটা আমরা সবাই এভাবে লিখে থাকি। আমরা কিন্তু নর্মালি এভাবে লিখে থাকি যে পিওএইচ। তো পিএইচটা লিখলাম, পিওএইচটাও কি হাইড্রোক্সিল আয়নের। সো পিওএইচ এর ক্ষেত্রে মাইনাস লগ OH মাইনাস এটা। অ্যান্ড এই যে পিএইচ আর পিওএইচ দুইটা মিলেই কিন্তু কি হয়, দুইটা মিলেই কিন্তু আমাদের এই যে 14 ভ্যালুটাকে মেনটেন করে। এরা দুইজন মিলেই কিন্তু আমাদের ওই ভ্যালুটাকে মেনটেন করে যে আমাদের পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, এই ভ্যালুটাকে মেনটেন করে থাকে। এখন তোমার পিএইচ প্রভাবটা আসলে দ্রাব্যতার উপর কীভাবে ইফেক্টিভ হয় সেটা তোমার বুঝতে হবে। তো সেটা বোঝানোর জন্য খুবই ইজি একটা এক্সাম্পল নিব আমরা। সেটা হচ্ছে মনে করো তোমার অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড, ওকে, বলা হলো তোমার AlOH3, ওকে, AlOH3 অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড। এর ক্ষেত্রে দুইটা কেস দেখো, একটা কেসে ওর পিএইচ দেখো, ও একটা ক্ষার, সো একটা ক্ষার, ওর ক্ষেত্রে আমি জাস্ট বেশি কন্ট্রোভার্সি না যাই, ও একটা ক্ষার। সো ক্ষারের ক্ষেত্রে পিএইচ মানটা অবশ্যই 7 থেকে বেশি হয়, এটা আমরা জানি। তো 7 থেকে বেশি হয় ক্ষারের মানটা। সো ফার্স্ট অফ অল আমি তোমাকে দিলাম, এক ক্ষেত্রে দিলাম ওর পিএইচটা মনে করো 9 দিলাম, আর এক ক্ষেত্রে ওর পিএইচটা 12 দিলাম। হতে পারে কনসেন্ট্রেশনের ভিত্তিতে আমাদের ডিফারেন্ট পিএইচ আসতেই পারে। এখন তোমাকে আমি বললাম এই যে দুই কেস,
কোন ক্ষেত্রে আমার দ্রাব্যতা বেশি। ওকে, তোমার কাছে কোশ্চেনটা হলো এই যে দুইটা কেস, এই দুইটা কেসের মধ্যে আমার কোন কেসে দ্রাব্যতা কত, কোন কেসে দ্রাব্যতা অ্যান্ড কেএসপি দুইটাই, দ্রাব্যতা অ্যান্ড কেএসপি দুইটাই তোমার কত হবে সেটা আমি বের করবো। ওকে, তো আসো এখান থেকে একটু অ্যানালাইসিস করে দেখি আমরা যে আসলে পিএইচ এর প্রভাবটা কীভাবে হয়। সো ফার্স্ট অফ অল তোমাকে আমি বলে দিই যে পিএইচ 9 বলতে আমরা আসলে কী বুঝি। আমরা আসলে যে পিএইচ 9 পিএইচ উমুক সুমুক এই কথাগুলো বলতে আসলে আমরা কী বুঝি। সো দেখো পিএইচ ইজ ইকুয়াল টু যদি 9 হয়, পিএইচ 9 হলে আমরা কি বলতে পারি বলো তো। পিএইচ 9 হলে আমরা কি একটা জিনিস বলতে পারি যে আমাদের মাইনাস লগ এইচ প্লাস, আচ্ছা এক কাজ করি, পিএইচটা না, পিএইচ 9 হলে আমরা আসলে পিওএইচ নিয়ে যাই, তাহলে জিনিসটা ইজি হবে। পিএইচ 9 হলে আমাদের পিওএইচ কত হবে, 14 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13 14, তাহলে 5, পিওএইচটা 5। অ্যান্ড পিওএইচ যদি 5 হয় তাহলে আমরা এটার কোরেসপন্ডিং কি লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি যে মাইনাস লগ ওএইচ মাইনাস ইজ ইকুয়াল টু 5, বা ওএইচ মাইনাসের ঘনমাত্রা, ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত হবে তাহলে 10 ইনভার্স 5, ধরো মোল পার লিটার, এটা বের করে দিই। ওকে, সো এটা গেল ফার্স্ট কাহিনীটা গেল আমাদের। এখন এটাকে আমরা একটা কাজ করি, নিচে আনি। ওকে, এটাকে আমরা নিচে আনি একটু, এখন একটু মুছে দিই আমরা কিছু জিনিস। ফার্স্ট অফ অল পিএইচ 9 ছিল, পিএইচ 9টাকে আমরা কত করবো একটু চেঞ্জ করে দিই। সো দেখো সেকেন্ড কেসটা আমাদের কি বলছে, সেকেন্ড কেসে বলছে পিএইচ 12। সো পিএইচ যদি 12 হয় তাহলে আমাদের পিওএইচ কত হবে 2 হবে, তাহলে এটার মানটা হচ্ছে 2, আর এখানে 10 ইনভার্স 2 আসে। দেখো দুই ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা পেয়ে গেছি, আমরা ঘনমাত্রা পেয়ে গেছি ওএইচ মাইনাসের। সো ওএইচ মাইনাসের ঘনমাত্রা পেয়ে গেলাম আমরা। সো এখন তুমি চিন্তা করো এখানে কেএসপির মানটা তুমি যে বের করো এখানে এখন আসো আমাদের ফাইনাল স্টেপে যাই। তাহলে এই যে ALOH ফর ALOH 3, এখানে দেখো আমাদের কিন্তু OH মাইনাসের ঘনমাত্রা পেয়ে গেছো তুমি, বাট এই OH মাইনাসটি কিন্তু সামগ্রিক ওই দ্রবণের OH। এখানে তুমি দেখো ALOH 3 জন্য একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এসে ভুল করি, কিন্তু এই যে ALOH 3টা যদি ভাঙে তাহলে কি উৎপন্ন হয় দেখো তো, Al3 প্লাস 3OH মাইনাস, এই 3OH মাইনাসের ঘনমাত্রা কিন্তু পুরাটা কিন্তু 3OH মাইনাসের ঘনমাত্রা পুরাটা। তোমার কিন্তু এখানে তুমি যদি চিন্তা করো, এটা যদি তুমি এভাবে চিন্তা করো যে এটাকে তুমি S ধরলা, এটাকে S ধরলা, এটাকে 3S ধরলা, তো এখানে কিন্তু 3S, এটা পুরোটাই কিন্তু 3S OH মাইনাসের ঘনমাত্রা। ওকে, তো এখন দেখো এখান থেকে তুমি কিন্তু চাইলে দুইটা আলাদা আলাদা S বের করতে পারো এই OH মাইনাসের ঘনমাত্রা থেকে। এই যে OH মাইনাসের ঘনমাত্রা তো বেরই হয়েই গেল। সো ফার্স্ট কেসে কি হবে, ফার্স্ট কেসে আমি যদি দেখি ফার্স্ট কেসটায় আমাদের কত হবে, ফার্স্ট কেসটায় আমাদের 3S এর মানটা হবে একটা হচ্ছে 10 ইনভার্স 5, আর সেকেন্ড কেসে কি হবে, সেকেন্ড কেসে আমাদের 3S এর মানটা হবে 10 ইনভার্স 2। এখান থেকে আমরা ফার্স্ট S1 দেই, S2 দেই লাগলে। সো S1 এর মানটা কত আসে 10 ইনভার্স 5/3, আর S2 এর মানটা কত আসে 10 ইনভার্স 2/3। এই দুইটা ভ্যালু আসে। এখন এই দুইটা ভ্যালু ধরে তুমি যদি কেএসপি বের করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে এখান থেকে। আমরা আসো, অতএব আমাদের কেএসপি কত হবে, আমাদের কেএসপি হবে 27S4। সো এখান থেকে তুমি KSP1 KSP2 দুইটাই বের করো, তো তুমি দ্রাব্যতা সম্বন্ধে একটা দেখো, দ্রাব্যতা সম্বন্ধে তুমি একটা আইডিয়া পাচ্ছ, তুমি কেএসপি সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছ। তো তুমি আলটিমেটলি বলতে পারতেছো কিন্তু যে পিএইচ এর কিন্তু একটা প্রভাব আছে। তোমার একই দ্রবণ, দেখো একই দ্রবণ ALOH3, এর জন্য তোমার সবকিছু কিন্তু সেম। দেখো কেএসপির সূত্রও সেম, সময়ায়ন ইউজ করো সেখানেও সেম জিনিস হবে, তুমি অন্যান্য যা কিছু করো সব কিছু কিন্তু সেমই হচ্ছে এখানে। বাট ঝামেলাটা কী করতেছে তোমার পিএইচ, কারণ তোমার পিএইচটা কিন্তু ইনডিরেক্টলি OH মাইনাসের আর H প্লাস আর OH মাইনাসের ঘনমাত্রার সাথে কানেক্টেড, এবং এই H প্লাস আর OH মাইনাস কিন্তু ওর স্ট্রাকচারাল একটা ফর্মকে রিপ্রেজেন্ট করে। সো এর কারণে পিএইচের একটা ভালোই প্রভাব আমাদের দ্রাব্যতার ক্ষেত্রে পাওয়া যায়। আই গেস আমরা বুঝতে পারছি যে পিএইচের প্রভাবটা আসলে কি একটা দ্রবণের উপরে, সেটা নিয়ে আমরা আই গেস একটু শিওর হতে পেরেছি। তো আসো এটা নিয়ে যদি শিওর হই তাহলে আমরা নেক্সট টপিকটার দিকে আগাই। আমাদের যে পিএইচ এর প্রভাবটা তো বুঝতে পারলাম, এরপর আমরা আসি আমাদের জটিল যৌগের প্রভাবটায়। জটিল যৌগের প্রভাবটা কি দেখো,
সো জটিল যৌগের প্রভাবটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে এখানে যা লেখা আছে সেগুলো তোমরা অলরেডি জেনে আসছো যে তোমার নরমালি কি হয় সময়ায়নের প্রভাবে কি হয় যে তোমার নরমালি একটা কেএসপি থাকে এরকম কেএসপিটা নরমালি কি হয় এরকম থাকে একটা এ বি যৌগের জন্য একটা এ বি যৌগের জন্য নরমাল কেএসপি হয় এরকম এখানে যদি তুমি বাইরে থেকে একটা জিনিস যোগ করো সো বাইরে থেকে একটা জিনিস যোগ করলা সেটার আবার দ্রাব্যতা হচ্ছে S1 তাহলে কি হয় ওটা আমার নিউ দ্রাব্যতার কথা হয় নিউ দ্রাব্যতা হয় আমার এরকম কিছুটা এগুলো জিনিস তুমি সব পড়ে আসছো সময়ায়ন প্রভাবে পড়ে আসছো বাট জটিল যৌগের ক্ষেত্রে তোমাকে আমি কিছু এক্সট্রা জিনিস দেখাই দাও যে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে জটিল যৌগ কারা সো তোমাদের মধ্যে কারো কারো আইডিয়া আছে জটিল যৌগ সম্বন্ধে যে জটিল যৌগ কারা কেমন কি দেখতে সো নর্মালি আমি যদি একটু স্ট্রাকচার দিক থেকে বোঝাতে যাই যে জটিল যৌগ সম্বন্ধে সো আমি জাস্ট নর্মালি বলতে পারি যে মনে করো এই টাইপের যৌগগুলোর সাথে তোমার সবাই পরিচিত সবার 9-10 থেকে একটা পরিচিত যৌগ হচ্ছে Ag NH3 2 Cl এই যৌগটার সাথে আমরা সবাই পরিচিত না কম বেশি এই যৌগটার সাথে আমরা সবাই পরিচিত AgNH3 2Cl এই টাইপের যৌগ যারা নর্মালি আমাদের কি হয় ডি ব্লক যেসব মৌল সব ডি ব্লক মৌল এটা তোমরা অধ্যায় 3 আমরা তো অধ্যায় 2 পড়তেছি অধ্যায় 3 এ গেলে তোমরা জটিল যৌগ সম্বন্ধে অনেক ডিটেইলসে জানবা জটিল যৌগ সংকরায়ন এন্ড আদার্স অনেক ফ্যাক্টর সম্বন্ধে সো ডি ব্লক মৌলগুলো নর্মালি কি হয় লিগ্যান্ডের সাথে এক টাইপের যৌগ গঠন করে সেটাকে বলা হয় জটিল যৌগ তো আমি জাস্ট এতটুকু লিখে দেই যে ডি ব্লক মৌল প্লাস লিগ্যান্ড ইজ ইকুয়াল টু জটিল যৌগ এতটুকু তুমি জাস্ট জেনে রাখতে পারো যে ডি ব্লক মৌল যে তোমার ডি ব্লক মৌল যখন একটা লিগ্যান্ডের সাথে যৌগ গঠন করে ডি ব্লক মৌল প্লাস লিগ্যান্ড ইজ ইকুয়াল টু এটাকে কি বলা হয় এই জিনিসটাকে আমরা বলি জটিল আয়ন একটা ডি ব্লক মৌল যখন লিগ্যান্ডের সাথে যৌগ গঠন করে সেটাকে আমরা জটিল আয়ন বলে থাকি অ্যান্ড এই জটিল আয়নটা থেকে জটিল যৌগটা ক্রিয়েট হয় ওকে জটিল যৌগটা এই জটিল আয়ন থেকে আমাদের ক্রিয়েট হয়ে আসে এই কথাবার্তা এখন কথা হচ্ছে ভাই এটা তো বুঝলাম এর সাথে দ্রাব্যতার কানেকশনটা কি এর সাথে দ্রাব্যতার কানেকশনটা কি সো মনে রাখবা জটিল যৌগের ফলে যদি কখনো জটিল যৌগ গঠন হয় দ্রাব্যতা হ্রাস পায় এক কথায় বলে দিচ্ছি জটিল যৌগ গঠন হলে দ্রাব্যতা হ্রাস পায় আমি সেটাই বলে দেবো এখানে কোনো যৌগে যদি তোমার কখনো জটিল যৌগ উৎপন্ন হওয়ার টেন্ডেন্সি থাকে সো সেটা আমার কি ইফেক্ট ফেলে আমি এক কথায় বলে দিচ্ছি এটা আমার দ্রাব্যতাকে হ্রাস করে ওকে জটিল যৌগের কাজটা কি আগে বুঝতে পারছি আমরা যে জটিল যৌগ আমাদের একটা দ্রবণে দ্রাব্যতাকে হ্রাস করে দেয় সরি উল্টা লিখছি একটু হ্রাস না বৃদ্ধি করে এই ভুলটা আমার মতো আই গেস তোমরা যদি না করো তাহলে বেটার হবে যে আমি কিন্তু উল্টা বলে ফেলছি যে দ্রাব্যতা বৃদ্ধি করে ওকে জটিল যৌগের ফলে দ্রাব্যতা বৃদ্ধি পায় কীভাবে হয় আসো উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করো উদাহরণ দিয়ে বুঝলে জিনিসগুলো ক্লিয়ার হয় বেশি সো ফার্স্ট অফ অল মনে করো AgCl সিলভার ক্লোরাইড দ্রবণে তুমি যদি অ্যামোনিয়া যোগ করো সিলভার ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে আমাদের আসলে কি হয় সেই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করব সো ফার্স্ট অফ অল কিছু এরকম দেখবা যে সিলভার ক্লোরাইড দ্রবণে তুমি যদি অ্যামোনিয়া যোগ করো তাহলে কেসটা কিছু এরকম হবে আমাদের সিনারিওটা যে ফার্স্টে দেখো আমাদের নর্মাল সিলভার ক্লোরাইড কীভাবে ভাঙে নর্মাল সিলভার ক্লোরাইড কিন্তু Ag প্লাস আর Cl মাইনাসে ভাঙে এভাবে ভাঙলো ওকে এই যে Ag প্লাসটা দেখো এই যে সিলভার প্লাসটা এটা আবার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তাহলে কি হয় এখানে দেখো Ag NH3 2 এটা মূলত প্লাস উৎপন্ন হয় ওকে তো এটাকে আমি থার্ড ব্র্যাকেটে বন্ধ করে দিলাম এটা প্লাস উৎপন্ন এটা এখানে যেহেতু 2 লিখছি তাহলে আমি একটা কাজ করি 2টা অ্যামোনিয়া দিয়ে দিই এখানে সো অ্যাজ আ রেজাল্ট এটাকে পুরোটা যোগ করলে কি আসে দেখো তো এই পুরোটা যোগ করলে আমাদের কি ভ্যালুটা আসে পুরোটা যদি যোগ করো তাহলে আমাদের যে ভ্যালুটা আসে এখানে দেখো এই যে সিলভার একটা কাটাকাটি যায় সো উই ক্যান সে AgCl প্লাস 2NH3 রিয়াকশনটা হয় কিছু এরকম যে Ag NH3 2 প্লাস আর এখানে Cl মাইনাস এই হচ্ছে ওভারঅল বিক্রিয়াটা এই ওভারঅল বিক্রিয়াটা তুমি যদি সাম্যাবস্থায় সাম্য ধ্রুবককে মেজারমেন্ট করার ট্রাই করো এই ওভারঅল বিক্রিয়াটার জন্য আমরা সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক নিয়ে একটু কাজ করি তো সাম্য ধ্রুবক কি আগের ক্লাসে আমি একটু বলে এসেছি সো ওই লেকচারটা একটু দেখে নিতে পারো তোমরা চাইলে যে সাম্য ধ্রুবকটা আসলে কি বলা হয় সো এখানে আমরা সাম্য ধ্রুবকটাকে KF দ্বারা প্রকাশ করি একটু সো এখানে সাম্য ধ্রুবক যে KF সেটা হচ্ছে কিছুটা এরকম হবে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বিক্রিয়ার ঘনমাত্রা সেখানে উৎপাদের ঘনমাত্রাটা কি দেখো Ag NH3 2 এটা
হ্যাঁ এটা ফুল প্লাস পুরোটা এখানে প্লাস দিয়ে দেই। সো এটা ইন্টু ক্লোরিন মাইনাস, আর নিচে কি থাকবে দেখো, নিচে থাকবে তোমার AgCl অ্যান্ড তোমার NH3, এটা স্কোয়ার হবে। সো এই যে সাম্য ধ্রুবক পেলা তুমি এই দ্রবণের জন্য, সো এই সাম্য ধ্রুবকটাই মূলত তোমার এখানে এফেক্ট করবে বা ইফেক্ট করবে। সো আমি তোমাকে জাস্ট এত ম্যাথমেটিক্যাল টার্মের আগে তোমাকে জাস্ট একটা জিনিস বলে দিই যে দেখো তোমার এখানে তুমি যে সিচুয়েশনটাকে চিন্তা করো, তুমি সিলভার ক্লোরাইড একটা দ্রবণ নিলা, সিলভার ক্লোরাইড একটা দ্রবণ নিয়ে সেখানে তুমি অ্যামোনিয়া যোগ করলা, তখন তুমি এটা যোগ করবা, তখন তুমি দেখবা কি তুমি এটা যোগ করলে দেখবা তোমার এখানে যে কাহিনীটা হচ্ছে তোমার আলটিমেটলি গ্রাফটা উপরের দিকে চলে যায়। তো গ্রাফ উপরের দিকে যাওয়া মানে এখানে আরেকটা ঝামেলা পেঁচে গেলাম আমরা। সো যখনই তুমি এটা যোগ করবে তখন তুমি দেখবা কি এর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। দ্রাব্যতা কেন বৃদ্ধি পাচ্ছে? নর্মালি সিলভার ক্লোরাইড এটা কিন্তু একটা স্বল্প দ্রবণীয়, তোমাদের মনে আছে কিনা সবার, আমরা কিন্তু আমাদের আগের লেকচারেই বলে আসলাম যে এই যে ভাই সিলভার ক্লোরাইড, এই যে সিলভার ক্লোরাইডের দ্রবণটা এটা কিন্তু স্বল্প দ্রাব্য। স্বল্প দ্রাব্য মানে কি, এ কিন্তু আমার অত বেশি দ্রবণীয় হয় না, এটা কিন্তু একটা স্বল্প দ্রাব্য লবণ। বাট দেখো তুমি যখনই এর সাথে অ্যামোনিয়া যোগ করছো, অ্যামোনিয়া যোগ করার ফলে ওর দ্রবণীয়তা কিন্তু বেড়ে গেছে, ও কিন্তু একটা জটিল আয়ন ফর্ম করছে এবং জটিল আয়ন ফর্ম করার ফলে ওর দ্রবণীয়তাটা আমার ওই দ্রবণে বেড়ে গেছে। যখনই একটা যৌগের দ্রবণীয়তা বেড়ে গেছে তো তখনই কি ওর দ্রাব্যতা বেড়ে যায়। সো আলটিমেটলি এভাবে ওয়ার্কআউট করে। সো এই হচ্ছে আমাদের ফুল কাহিনীটা, জটিল যৌগ যেখানে মোড়াবে, যেখানে তোমার জটিল যৌগ গঠন হবে সেখানে আমার দ্রাব্যতার মানটা বেড়ে যাবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। যদি এত কিছু মেকানিজম মনে নাও রাখতে পারো, জাস্ট এই একটা লাইন মনে রাখে এনাফ যে জটিল যৌগ যদি কোথাও ফর্ম হয়, কোনো দ্রবণে জটিল যৌগ ফর্ম হলে কি হয়, ওর দ্রাব্যতার মানটা বেড়ে যায়। যদি একটু গ্রাফ দেখাতে চাই তাহলে গ্রাফটা একটু দেখে নিয়ে আসো আমরা। সো গ্রাফটা কিছু এরকম হবে যে এই হচ্ছে নর্মাল আমার একটা দ্রাব্যতার গ্রাফ। তো মনে করো এখানে আমরা এখানে এস দেই আর এখানে ই দেই। সো তুমি জাস্ট গ্রাফটা কি দেবা এরকম এরকম কিছুটা, তোমার গ্রাফটা এরকমভাবে উপরে উঠতেছে, মানে তোমার নর্মাল দ্রবণীয় থেকে গ্রাফটা বেড়ে যাচ্ছে। ওকে, আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আজকের লেকচারে আমরা ট্রাই করেছি আমাদের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের পার্সপেক্টিভ থেকে যত ধরনের শিল্পক্ষেত্র বলো এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিভাবে সময়ায়ন প্রভাব এবং অন্যান্য প্রভাবগুলোকে ইউজ করা যায়। তো নেক্সট লেকচারগুলোতে আমরা আলোচনা করবো আমাদের গুণগত রসায়নের প্রয়োগগুলোকে নিয়ে। এই লেকচার পর্যন্ত আমরা মূলত আমাদের গুণগত রসায়নের যতগুলো থিওরিটিক্যাল জিনিসপত্র জানার দরকার ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী ক্লাসগুলো থেকে আমাদের শুরু হবে যে এই যে গুণগত রসায়ন আমরা যা শিখলাম এগুলোর প্রয়োগ কোথায় করতে পারি আমরা। তো আল্লাহ হাফেজ সবাইকে।